নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীদের আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই জানেন যে রিসেন্টলি পিএসসি 2025-এ ডাব্লিউবিসিএস এক্সামটা কেমন হবে তার সিলেবাস রিলিজ করেছে। এর আগেও পিএসসি নোটিফিকেশান দিয়েছিল যে 2025-এর যে ডাব্লিউবিসিএস এক্সামিনেশন হবে তার মেইনস এক্সামিনেশনটা ডেসক্রিপটিভ হবে এবং আরও কিছু চেঞ্জেস এসছে, যেমন প্রিলিমসে দুটো পেপার ইন্ট্রোডিউস করা হয়েছে এবং মেইনসের পেপারগুলো ডেসক্রিপটিভ করা হয়েছে এবং সিলেবাসও নতুনভাবে আপডেট করা হয়েছে। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলেই যে নতুন সিলেবাস এসেছে তার উপরে আমরা একটা ডিটেইলড ভিডিও করেছি। আমি রিকোয়েস্ট করব এই লেকচারটি দেখার আগে আপনারা কাইন্ডলি ওই নিউ সিলেবাসে নিউ প্যাটার্নে কীভাবে এক্সামিনেশন হবে আর কি কি সিলেবাস রয়েছে, কোন টপিকে কোন পেপারে আমরা কি পড়ব সেটা ডিটেলস দেওয়া আছে। ঠিক আছে, আজকের আমাদের যে ক্লাসটা থাকবে, পিএসসির যে সিলেবাসটা আছে সেটা অনেকটা ইউপিএসসির আদলে আছে এবং কিছু জায়গায় ভেরিয়েশনস আছে, মানে যেখানে যেমন আর্ট অ্যান্ড কালচারের দিকে ওয়েস্ট বেঙ্গলের ওপরে খুব বেশি ফোকাস রয়েছে, জিওগ্রাফিতেও ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট অ্যাড করা হয়েছে এবং আরও কিছু মাইনিউট চেঞ্জেস আছে। তা সেই ডিফারেন্সগুলো আপনারা আমাদের প্রিভিয়াস লেকচার থেকে পেয়ে যাবেন। এইখানে আজকের আমি যে লেকচারটা স্টার্ট করছি সেটা হচ্ছে মেইনস সিলেবাসের পেপার 2 এবং পেপার 2 এর দেখবেন ট্র্যাডিশনস অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল বলে একটা সেকশন আছে। সেই সেকশনের প্রথম পার্টটা আমি স্টার্ট করছি, সেটা হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট। ঠিক আছে বন্ধুরা, আমাদের পড়াটা স্টার্ট করার আগে এই টপিকটাতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আমরা ঠিক করেছি, যেহেতু এতদিন আমরা অনেক ভিডিওস দিয়েছি, কিন্তু ঠিক এটা আপনাদের অনেকজনই জানাচ্ছিলেন যে কন্টিনিউয়াস একভাবে কেন দেওয়া হচ্ছে না। তার একটা বড় কারণ রয়েছে, আমাদের কাছে এতদিন ধরে কোনো মোটিভেশন ছিল না যে কি দেখে দেব, কারণ আমরা তো মেইনলি সিভিল সার্ভিসের ওপরেই আমাদের চ্যানেলটা এবং পিএসসি থেকে সেইভাবে কোনো এক্সামিনেশন আটকে ছিল, নতুন কিছু হচ্ছিল না, তো আমাদেরও সেইভাবে উদ্যোগ আসছিল না। তো এখন নতুন সিলেবাস দেওয়াতে আমরা এটা টার্গেট করে নিয়েছি এবং আপনারা বলতে পারেন আমাদের এই চ্যানেলের আজকে থেকে এটা মিশন থাকবে যে এই 2025-এর নিউলি আপডেটেড সিলেবাস অনুযায়ী আপনাদেরকে পুরোটা কমপ্লিট করানো এবং এই ইউটিউব চ্যানেলে আপনারা পুরোটা পেয়ে যাবেন। আর আমরা যা ক্লাস করাবো এর যে নোটসগুলো থাকবে সেই নোটসগুলো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কাইন্ডলি জয়েন দি টেলিগ্রাম চ্যানেল। আপনাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে দেখুন এবং কমেন্ট করুন। এতে কি হবে, এটা মাস লেভেলে এটা ইউটিউব অ্যালগোরিদমও তাহলে কী হবে, লাইক মাইন্ডেড স্টুডেন্টস যারা আছে যাদের এই ধরনের কোর্সেসগুলো দরকার সেখানে ছড়িয়ে যাবে। আমার একটা এডুকেশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে অন্যদেরকে ক্রিটিসাইজ করা তো ঠিক নয়, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা মোটামুটি স্ট্যাবলিশ টিচার্স রয়েছেন অন্তত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডাব্লিউবিসিএস স্ফিয়ারে, তারা ম্যাক্সিমামই এই চেঞ্জটাকে মেনে নিতে পারছেন না আইদার, আর না হলে পিএসসিকে ক্রিটিসাইজ করছে যে এইটা কেন আনলো ইটিসি। হ্যাঁ, কিছু কিছু ক্রিটিসিজমে মেরিট আছে যেটার উপরে পিএসসিরও কাজ করা উচিত, কিন্তু আমি মনে করি এই সিলেবাসটা একটা খুব পজিটিভ স্টেপ। এই কারণে পজিটিভ স্টেপ কারণ আপনারা যদি হিস্টোরিক্যালি দেখেন, ইউপিএসসি সিভিল সার্ভিসে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অনেক বেশি পরিমাণে যেত। আপনি যদি পুরোনো দিনে দেখে থাকেন প্রচুর বেশি যেত। তারপরে কি হয়েছে, মাঝে এই যে এমসিকিউ এর এই ট্রেন্ডটা আসাতে একটা বিসিএস ডাব্লিউবিসিএস এক্সামিনেশন যে ক্যান্ডিডেট দিচ্ছে তার পক্ষে ডাবল বার্ডেন হয়ে যেত, যে না ইউপিএসসির জন্য ঠিকমতো প্রিপারেশন নিতে পারতো। ইউপিএসসির প্রিপারেশন ফুললি নিতে গেলে তাকে ডাব্লিউবিসিএস ছেড়ে দিতে হতো, আর ডাব্লিউবিসিএস এর নিতে গেলে তাকে ইউপিএসসি ছেড়ে দিতে হতো। এবার এখন এই সিলেবাসের এই ইউনিসনটা আসাতে কী হবে, কেউ যদি মনে করে কারোর ক্ষেত্রে ইউপিএসসিটা মেন টার্গেট এবং ডাব্লিউবিসিএসটা প্ল্যান বি হতে পারে, আবার কেউ কেউ হয়তো ডাব্লিউবিসিএসটাকে প্ল্যান এ হিসেবে ঢুকলো, কিন্তু তার যখন সিলেবাসের উপরে গ্রিপটা চলে আসবে, অ্যান্সার রাইটিংয়ের স্কিলটা ডেভেলপ হয়ে যাবে, তখন সে চাইলে ইউপিএসসির জন্য প্রিপারেশান নিতে পারে। ঠিক আছে, এবং অনেকে যেটা এটা বলছে যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার চলে আসবে, ইংলিশে রুরাল ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা পারবেন না। আমি এটা আপনাকে বলতে পারি, আমি এবং আমার যে চ্যানেলে সৌরভ স্যার, আমরা দুজনা যা নোটস বানিয়ে দেবো, যেভাবে করিয়ে দেবো, তাতে আপনাদের আশা করি ল্যাঙ্গুয়েজ জাতীয় কোনো ইস্যু আসবে না, কোনো সমস্যা হবে না। আপনারা যুক্ত থাকুন, কটা ক্লাস দেখুন, আমি নো ডাউট আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আমরা বেস্ট যতটা ম্যাটেরিয়াল আনার পসিবল সেটা আনার চেষ্টা করছি। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস এই জন্য এত কিছু বললাম। তা এবার আর ফার্দার ডিলে না করে আমরা আজকে টপিকটা স্টার্ট করি।
সো ফ্রেন্ডস, আজকে আমার যে ফার্স্ট টপিকটা হতে চলেছে সেটা হবে পেন্টিংয়ের উপরে, ঠিক আছে? সো বেঙ্গল স্কুল অফ আর্ট এটা একটা পেন্টিংয়ের মানে ভিজুয়াল আর্টসের মধ্যে পেন্টিংয়ের উপরে। এটাতে ঢোকার আগে, বেঙ্গল স্কুল অফ আর্টে ঢোকার আগে আমি একটু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, প্রথমে সবচেয়ে বেসিক জিনিস যেটা সেটা হচ্ছে পেন্টিং দিয়ে শুরু করি, ঠিক আছে? হোয়াট ইজ পেন্টিং? পেন্টিং বেসিক্যালি ইজ আ ফর্ম অফ এ ভিজুয়াল আর্ট, ঠিক আছে? ভিজুয়াল আর্ট মানে যে আর্টটা আমরা ভিজুয়ালি দেখতে পারি। আরেকটা ক্যাটাগরি হবে পারফর্মিং আর্ট। পারফর্মিং আর্ট কী হবে? যেমন ফর এক্সাম্পল ডান্স, ঠিক আছে, যেটা পারফর্ম করা হয়, ঠিক আছে? এই ধরনের আর্টকে বলে পারফর্মিং আর্ট। অ্যান্ড ভিজুয়াল আর্ট যেটা ভিজুয়ালি চোখে আমরা দেখছি, দ্যাট ইজ ভিজুয়াল আর্ট, ঠিক আছে? একটা পেন্টিং কি হতে পারে? একটা ক্যানভাস থাকতে পারে, ঠিক আছে? বা একটা ওয়ালের ওপরে হতে পারে, যেমন মিউরাল পেন্টিং ওয়ালের ওপরে হয়, ঠিক আছে? তাহলে বা একটা ক্যানভাস, যেটাকে আমরা আপনারা বলতে পারেন এটাকে একটা ম্যাট্রিক্স বলা হয়। এর ওপরে কী করা হয়? বিভিন্ন কালার, সেটা হতে পারে আপনার অয়েল বেস, ওয়াটার বেসড, ঠিক আছে? এনি কাইন্ড অফ পেইন্ট অর কালার, ওটার ওপরে ব্রাশ অথবা পেন, উড, যে কোনো রকম মিডিয়ামের থ্রু ওটার উপরে অ্যাপ্লাই করে একটা ডিফারেন্ট ভিজুয়াল আর্ট ক্রিয়েট করা হয়, ঠিক আছে? তাহলে একটা পেন্টিংয়ের একটা যদি আমরা পেন্টিংকে অবজার্ভ করি, ধরুন এখানে একটা আমি এরকম টাইপের একটা পেন্টিং বানালাম। এই পেন্টিং যে হলো, এর এর কী কী এলিমেন্ট থাকবে, প্রিন্সিপাল এলিমেন্ট কী কী থাকবে? একটা ও হচ্ছে ওর একটা ফর্ম অ্যান্ড শেপ থাকবে, ওর মধ্যে কালার এলিমেন্ট থাকবে, লাইন্স থাকবে, ঠিক আছে? পেন্টিংটার একটা ডিফারেন্ট টেক্সচার থাকবে, এক একটা পেন্টিংয়ে এক এক রকমের টেক্সচার হবে। পেন্টিংটার মধ্যে একটা পার্টিকুলার টাইপ অফ কম্পোজিশনস থাকবে অ্যান্ড পার্টিকুলার সাবজেক্টকে নিয়ে ডিল করবে। মাইথোলজি হতে পারে, ডে টু ডে লাইফ হতে পারে, এনিথিং। ওকে, তো পেন্টিং ইজ অ্যান ওল্ডেস্ট ফর্ম অফ আর্ট। আমরা জানি যে ভীমবেটকার যে কেভগুলো আছে, ভীমবেটকার কেভগুলোতেও আমরা কী পাই? মেসোলিথিক এরার পেন্টিংও পেয়ে থাকি, ঠিক আছে? মানুষ যখন হান্টার গ্যাদারার ছিল তখনও কী হয়েছে? তখনও সে ওয়ালে ডিফারেন্ট রাফ স্কেচেস, এইগুলো নিজেদের সিনিক বিউটিগুলো বা ডে টু ডে লাইফ, হান্টিং, অ্যানিমালস যেটা অবজার্ভ করেছে সেইগুলোকে পেন্ট করতো, ঠিক আছে? সো ইট ইজ অ্যান ওল্ডেস্ট ফর্ম অফ আর্ট। এবার আমি যদি ইন্ডিয়ান পেন্টিংসের দিকে যাই, ইন্ডিয়ান পেন্টিংসে কী হয়? ইন্ডিয়ান পেন্টিংসের প্রি হিস্ট্রিক পিরিয়ড থেকে ইন্ডিয়ান পেন্টিংগুলো দেখা যায়। যেরকম বললাম, ভীমবেটকা মেসোলিথিক এরার মধ্যে দেখা যায় কেভ পেন্টিংস, ঠিক আছে? বেসিক্যালি এর ফিচার কী ছিল? অ্যানিমাল হান্টিং সিনস, ডে টু ডে লাইফ ওরা যা করতো তখনকার তো সেটেলড অ্যাগ্রিকালচার ডেভেলপ হয়নি, তখন ওই যে হান্টার গ্যাদারিং এইসব যে যেগুলো করতো, কখনো আপনার দেখবেন বুল পাওয়া যাচ্ছে, কখনো লায়ন পাওয়া যাচ্ছে, অ্যানিমাল ওরা অবজার্ভ করতো, সেগুলো ড্র করতো। তারপরে আছে মিউরাল পেন্টিংস। মিউরাল পেন্টিং যেগুলো ছিল, যেগুলো ওয়ালে করা হতো, নর্মালি কেভ অ্যান্ড টেম্পলসগুলোতে দেখা যায়, যেমন অজন্তা। অজন্তা ইজ অ্যান এক্সাম্পল অফ মিউরাল পেন্টিং। ওয়ালের ওপরে একটা প্লাস্টার টাইপের কিছু দিয়ে বা মাড বা কিছু একটা প্লাস্টার দিয়ে তার উপরে পেন্টিং করা হতো, ঠিক আছে? এটাকে মিউরাল পেন্টিং বলা হতো। মোস্টলি মিউরাল পেন্টিংয়ে ন্যারেটিভ আর্ট হতো। ন্যারেটিভ আর্ট মানে কোনো স্টোরি, যেমন হচ্ছে অজন্তার কেভে যে বুদ্ধিস্ট পেন্টিংসগুলো রয়েছে, ম্যাক্সিমাম হচ্ছে জাতক স্টোরিগুলোর ওপরে পেন্টিং রয়েছে, ঠিক আছে? এরকম সাবজেক্ট ম্যাটারকে নিয়ে ডিল করে। নেক্সট আসলে যখন মুঘল এরা আসতে থাকলো, তখন কী হলো? মুঘল এরার দিকে মিনিয়েচার পেন্টিং খুব ফেমাস হয়েছিল। তবে মিনিয়েচার পেন্টিংয়ের অরিজিনটা মুঘল এরাতেই আমরা বলবো না, কারণ পাল স্কুল, বেঙ্গলের যেটা পাল স্কুল, সেখানেও কী হতো? মিনিয়েচার পেন্টিং দেখা যেত। মুঘল স্টাইল আছে তার, রাজপুত, পাহাড়ি, এগুলো তো যেমন হচ্ছে এই যে পট্টচিত্র, ছোটো ছোটো পাম লিফের ওপরে করা হতো, ঠিক আছে? এই সবগুলো কী হয়েছে? ইট ইজ এক্সাম্পল অফ মিনিয়েচার পেন্টিং। এগুলো কী হয়েছিল? এগুলো ওই ওয়াল পেন্টিং বা মিউরালের মতো ছিল না, এগুলো অনেকটা ইন্ডিভিজুয়ালিস্টিক হতে থাকলো আস্তে আস্তে। তারপর আরেকটা ক্যাটাগরি আছে ফোক অ্যান্ড ট্রাইবাল, যেটা হচ্ছে মানে সাধারণ মানুষেরা, ট্রাইবাল পিপলসরা যে ধরনের পেন্টিং বানিয়ে থাকতো, সেগুলো হচ্ছে ফোক অ্যান্ড ট্রাইবাল পেন্টিং, ঠিক আছে? এখানে কি প্রাধান্য পাবে? এখানে প্রাধান্য পাবে লোকাল কাস্টম, ট্র্যাডিশন, ডেলি লাইফ, মাইথোলজি, সোশ্যাল থিম, এই জিনিসগুলো এখানে পাবে। এক্সাম্পল কী আছে? যেমন মধুবনী পেন্টিং, কলমকারি পেন্টিং, পট্টচিত্র, ঠিক আছে? এইগুলো কি হচ্ছে? ফোক অ্যান্ড ট্রাইবালের মধ্যে আছে। ওকে, তাহলে আশা করছি যে পেন্টিংয়ের ইন্ট্রোডাকশানটা মোটামুটি কমপ্লিট হলো। এরপরে যে ক্যাটাগরিটা আছে, যেটা বলতে পারেন আফটার দি অ্যাডভেন্ট অফ দি ইউরোপিয়ানস, তারপরে যে পেন্টিং স্টার্ট হয় এবং কারেন্ট এজ অবধি যে পেন্টিংগুলো আছে, দোজ আর মডার্ন পেন্টিং, ঠিক আছে? যার মধ্যে আমাদের এই যে বেঙ্গল স্কুল অফ আর্ট, ইট ফলস আন্ডার দি মডার্ন পেন্টিং ক্যাটাগরি, ঠিক আছে? বেঙ্গল স্কুল অফ আর্ট ইজ আ মডার্ন পেন্টিং।
এছাড়া আরও কিছু যেমন কোম্পানি স্টাইল, প্রোগ্রেসিভ গ্রুপ, যেটা এম এফ হোসেন যেখান থেকে আসে, ঠিক আছে, এই ধরনের যে স্টাইল সেগুলোকে মডার্ন পেন্টিংয়ের মধ্যে রাখা হয়। এর মধ্যে কি আছে, অনেকটা জিওমেট্রিক শেপ নিয়ে খেলা, অ্যাবস্ট্রাক্ট থিম নিয়ে খেলা, ওয়েস্টার্ন অ্যান্ড ইন্ডিয়ান ট্র্যাডিশনসের যে মিলন, এইগুলো এই মডার্ন পেন্টিংসের মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। এবার আমাদের সিলেবাসের টপিক এতক্ষণ দেখেন, এর আগে আমি এতক্ষণ যেটুকু ডিসকাশন করলাম এটা ডাইরেক্টলি সিলেবাসের পার্ট নয়, কিন্তু আর্ট, পেন্টিংয়ের আর্টটাকে ওভারঅল বোঝার জন্য আপনার এইটুকু বেসিক জানাটা ইম্পর্টেন্ট। এরপরে আমরা মেন সাবজেক্টে যাব। আমাদের মেন সিলেবাসের টপিক হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্ট। এবার বেঙ্গল স্কুল অফ আর্ট কেন ডেভেলপ করলো এটা বুঝতে গেলে আপনাকে একটুখানি কোম্পানি আর্টটা কী ছিল বা কলোনিয়াল আর্টটা যেটা ব্রিটিশরা এনেছিল, সেই ব্রিটিশদের টাইমে যেটা ডেভেলপ হলো সেটা কী ছিল সেটা একটু দেখুন। দেখেন, যখন ব্রিটিশরা এলো, মানে ব্রিটিশরা এলো বলতে ব্রিটিশ, এখানে এলো বলতে আমি বোঝাচ্ছি ব্রিটিশরা যখন মোটামুটি পাওয়ার গ্র্যাব করা শুরু করে ফেলেছে। আপনি ধরে নিন এখানে পলাশির যুদ্ধ হয়ে গেছে, বক্সারের যুদ্ধ হয়ে গেছে, ওই সমকালীন সময়কার আমি কথা বলছি, ওয়েন দে হ্যাভ বিকাম দি রুলার, ঠিক আছে। তখন ওই সময়টাই পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধের পরে তারা কিন্তু আর শুধু মার্চেন্ট বা ট্রেডার নেই, তারা এখন দে আর দ্য রুলার্স নাও, ঠিক আছে। তখন যারা রুলার্স হয়ে গেছে সেই সময় কী হলো, যে ধরনের পেন্টিংয়ের স্টাইল ডেভেলপ হলো সেটাকে আমরা বলি কোম্পানি আর্ট, ঠিক আছে। এটা ডেভেলপ হওয়ার কারণ কী ছিল, কোম্পানি ইংলিশ লোকদের তখন কী হচ্ছিল, নিজেদের ডকুমেন্টেশনের একটা দরকার ছিল, আরেকটা হচ্ছে ক্রিয়েটিভ এক্সপ্লোরেশন, ঠিক আছে। এই দুটো মেন কারণের জন্য ইংলিশরা নেটিভদেরকে, নেটিভ পেন্টার্সদেরকে হায়ার করতে শুরু করলো, ঠিক আছে। এবার দেখুন অলরেডি তখনকার যুগে, মানে যখন আমি বলছি যে মিডিয়েবল এরার শেষের দিকেও, ইনফ্যাক্ট মিডিয়েবল এরা এবং এনশিয়েন্ট টাইমেও পেন্টারদের প্যাট্রন কারা ছিল, পেন্টারদের প্যাট্রন কারা ছিল, প্যাট্রন মানে যারা, যাদের কাছে, যারা ওদের টাকা দিত পেন্টিংয়ের বদলে, ঠিক আছে। আবার মানে পুরোটাই বলতে পারেন খুব, পেট্রনের এক্সাক্ট বাংলা মানে বলতে পারেন তত্ত্বাবধানে রাখতো যারা, এক্সাক্ট বাংলাটা পোশাক হয় যেটা বলাটা অসম্মানজনক হয়, যাই হোক। তো প্যাট্রন কারা ছিল, প্যাট্রন ছিলেন কিংস, রুলার্স, জমিনদার্স, রিচ মার্চেন্টস, ঠিক আছে, এনারা ছিলেন। এবার যখন ইংলিশ গভর্নমেন্ট চলে আসে, ব্রিটিশরা যখন চলে আসে, ব্রিটিশ রুল যখন চলে আসে, তখন কি হলো, এরা আর নেই। তাহলে এখন পেন্টারদের আর এই প্যাট্রন নেই, এখন এদের নিউ প্যাট্রনকে, দে আর ব্রিটিশ, ঠিক আছে। এখন তাহলে পেন্টারদের নিউ প্যাট্রন হচ্ছে ব্রিটিশ। তাহলে এবার স্বাভাবিক কারণেই পেন্টিংয়ের মধ্যেও প্যাট্রন কী চাইছে, সেই ফ্লেভার, সেই টেক্সচার আসা শুরু করবে, এবং এইখান থেকেই ডেভেলপ হয় কোম্পানিজ আর্ট, ঠিক আছে। তাহলে হায়ার্ড লোকাল আর্টিস্ট, শিফট ফ্রম ট্র্যাডিশনাল স্টাইল, ঠিক আছে, ট্র্যাডিশনাল স্টাইল থেকে শিফট হলো। এবার আমরা দেখি যে ট্র্যাডিশনাল স্টাইল আর এটা কী ছিল, দেখুন আমাদের ট্র্যাডিশনাল স্টাইলগুলো কীরকম ছিল, আমাদের যে পেন্টিংগুলো হলো, আপনার যদি অজন্তার পেন্টিং একটু গুগল করে দেখবেন কেমন আছে, পেন্টিংস ওয়ার টু ডাইমেনশনাল, ঠিক আছে, টু ডাইমেনশনাল, বোল্ড লাইন্স, ঠিক আছে, ইমোটিভ হতো খুব বেশি, ঠিক আছে, ইমোশনস দেখা যেত, আর যে থিমগুলো হতো, স্টোরি হতো, মাইথোলজি হতো, এবং ওখানে অনেকটা বেশি আর্টিস্টের ইম্যাজিনেশনের স্কোপ থাকতো, অনেক ফিগারগুলো ইম্যাজিনেটিভ হতো, অনেক সিম্বলিক মিনিং থাকতো, ঠিক আছে। এই স্কোপটা ইন্ডিয়ান আর্টিস্টদের ছিল। কিন্তু কোম্পানি স্টাইলের কী হয়েছিল, এখানে রিয়েলিজম আসতে শুরু করলো পেন্টিংয়ের মধ্যে, ঠিক আছে, পেন্টিংয়ের মধ্যে রিয়েলিজম আসতে শুরু করলো। তাহলে এখানে কি বলছে, মোর ডিপেন্ডেন্ট অন দি অবজারভেশন দ্যান অন দি রুল অর মেমোরি, কোনো মেমোরি বেসড বা কোনো পার্টিকুলার রুল ফলো করা, মানে আমাদের দেখবেন সঙ্গীতগুলোর মধ্যেও একটা রুল আছে, একটা নিয়মাবলী মেনে চলে, তেমনি আমাদের যে পুরোনো দিনের পেন্টিংগুলো ছিল, বিভিন্ন ঘরানার বা বিভিন্ন স্টাইলের যে পেন্টিংগুলো ছিল, তার মধ্যে একটা সার্টেন সেটস অফ রুলস ফলো হতো, ঠিক আছে। কিন্তু কোম্পানি স্কুল অফ আর্টে কী হলো, এই রুলসগুলো ফলো হতো না, বরঞ্চ অবজারভেশনের উপরে বেস করে হতো। আমরা যদি যে বাজার পেন্টিং বা কোম্পানি পেন্টিং যেটাকে বলে, কোম্পানি পেন্টিংসটাকে বাজার পেন্টিংও বলে। এই বাজার পেন্টিং কেন বলা হয়, কারণ এখানে অনেক পেন্টিং তৈরি হয়েছিল যেগুলো জাস্ট একটা মার্কেটের সিনকে ডেসক্রাইব করছে, ঠিক আছে। ওরা কী হতো, ওদের পেন্টিংগুলো এরকম অবজারভেশনাল হতো,
একটা মার্কেটকে অবজার্ভ করছে, ওখানে লোকে কী করছে সেই অ্যাক্টিভিটিটা, একটা ডে টু ডে লাইফের অ্যাক্টিভিটিটা পেন্টিংয়ের মধ্যে আঁকা রয়েছে, ঠিক আছে? যেমন সিনস অফ অকুপেশন, মার্কেট, ইটিসি এগুলো আঁকা রয়েছে, ঠিক আছে? এবং এই পেন্টিংগুলো যেটা বললাম সেটা হচ্ছে অবজারভেশনাল, দেখে করতে, এবং অনেকটা বেশি রিয়েলিস্টিক হতো। রিয়েলিস্টিক মানে ফিগারগুলো মনে হবে যেন অরিজিনাল হিউম্যানকে রিপ্রেজেন্ট করছে এরকম, কিন্তু আমাদেরগুলো কীরকম ছিল আমি বলেছি অনেকটা বেশি ইম্যাজিনেটিভ। আমি একটু পরেই আপনাকে বিভিন্ন রকমের পেন্টিংস দেখিয়ে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? তা কোম্পানি স্কুল অফ আর্টে দুটো অ্যাসপেক্ট খুব ইম্পর্টেন্ট ছিল। একটা ছিল হচ্ছে লিনিয়ার পার্সপেক্টিভ, ঠিক আছে? লিনিয়ার পার্সপেক্টিভ কি, যে একটা ডেপথের ইলিউশন দেবে, ঠিক আছে? এখানে কী করা হয়, বিভিন্ন এই প্যারাল লাইন্সগুলোকে এক জায়গায় মার্জ করিয়ে দেওয়া হয়, যাতে কি আপনার কাছে দেখে মনে হবে একটা 3D এফেক্ট আসবে, দেখে মনে হবে একটা স্পেশিয়াল ডেপথ আছে পেন্টিংয়ের মধ্যে, ঠিক আছে? এইটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল। ইলিউশন অফ ডেপথ বাই মেকিং প্যারাল লাইন্স কনভার্জ। আমি একটু পরেই একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এতে কি আসতো, এতে একটা 3D এফেক্ট আসতো, ঠিক আছে? একটা স্পেশিয়াল এফেক্ট, ঠিক আছে? একটা স্পেশাল ডেপথ আসতো। আচ্ছা, নেক্সট ইজ কিয়ারস্কিউরো। কিয়ারোস্কিউরোতে কী হতো, এটা একটা ইটালিয়ান ওয়ার্ড কিয়ারোস্কিউরো। এখানে লাইট অ্যান্ড শেড, কোনো জায়গায় পেন্টিংয়ের কোনো পার্টে ইলুমিনেশন থাকবে, কোনো পার্টে ইলুমিনেশন থাকবে না, মানে এটা টোনাল ভেরিয়েশন আনতো, ঠিক আছে? আমাদের ওল্ড পেন্টিংগুলো দেখবেন অত বেশি টোনাল ভেরিয়েশন নেই ওগুলোতে, ঠিক আছে? ওখানে খুব সিম্পল প্যালেট, কালার প্যালেট ইউজ করা হতো, ঠিক আছে? এই কিওরোস্কোতে কী হতো, টোনাল ভেরিয়েশন আছে। এই লিনিয়ার পার্সপেক্টিভের খুব ভালো ইউজ করেছিলেন হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি, ঠিক আছে? দা ভিঞ্চি এই লিনিয়ার পার্সপেক্টিভ খুব বেশি ইউজ করতেন, এবং কিয়ারোস্কুরো খুব ভালো ইউজ করতেন মাইকেল অ্যাঞ্জেলো, ঠিক আছে? ইনি কিয়ারোস্কুরো খুব বেশি ইউজ করতেন। টোনাল ভেরিয়েশন থাকবে, ভলিউম, ডেপথ এগুলো বোঝা যাবে, একটা মিস্ট্রি এফেক্ট থাকবে, ঠিক আছে? একটা 3D এফেক্ট আসবে এখানে। বেসিক্যালি লিনিয়ার পার্সপেক্টিভ তাহলে মনে রাখবেন যে স্পেশাল এফেক্ট, আর ইলুমিনেশন ইজ কিয়ারোস্কুরো ইজ ইলুমিনেশন এফেক্ট, ওকে? এই যে দেখুন, এই যে এই পয়েন্টটাকে বলা হয় ভ্যানিশিং পয়েন্ট, ঠিক আছে? আর এই যে লাইনটা যাচ্ছে, এই হরাইজনটা, এই হরিজন্টাল লাইনটা, এটা কী হচ্ছে আপনার আইয়ের, যখন আপনি পেন্টিংটাকে দেখবেন তখন আপনার চোখের লেভেলে থাকবে। এইবার দেখুন, এটা দেখুন প্যারালাল লাইন, রেলওয়ে ট্র্যাকে এটা প্যারালাল লাইন, ঠিক আছে? এইটা কি এই দূরে এখানে ভ্যানিশিং পয়েন্টে গিয়ে মিট করছে বলে মনে হচ্ছে। এইটা করার জন্য কি হচ্ছে দেখুন, এটাতে মনে হচ্ছে না একটা স্পেশাল ডেপথ আছে, এটা অনেকটা ওই দিকে গেছে, এরকম একটা 3D এফেক্ট আমরা পাচ্ছি। এটাকে যদি এরকম না রেখে যদি স্ট্রেট এরকম রাখা হতো, তাহলে দেখুন একটা 2D এফেক্ট আসতো। এটা কোনো দিনই আপনার ওই 3D ফিলটা আসতো না, ঠিক আছে? আর এই অবজেক্টগুলো থেকে যে লাইনটা এই ভ্যানিশিং পয়েন্টের দিকে যায়, এগুলোকে বলা হয় অর্থোগোনাল লাইন্স, ঠিক আছে? এগুলোকে বলা হয় অর্থোগোনাল লাইন্স। আচ্ছা, পাশেই আরেকটা ছবি আছে দেখুন, এখানে ইলুমিনেশনের এফেক্টটাকে আমরা ইউজ দেখতে পাবো। দেখুন এই জায়গাগুলোতে কালারটা এমনভাবে করা আছে মনে হচ্ছে না এখানে লাইট পড়ছে, এইদিকে দেখুন মনে হচ্ছে ডার্ক হচ্ছে, ঠিক আছে? এখানে লাইট, এখানে ডার্ক। এবার দেখুন এইখানে মনে হচ্ছে না এক্সট্রা ব্রাইটনেস আছে এই জায়গাটাতে, এইখানে দেখুন মনে হচ্ছে না এক্সট্রা ব্রাইটনেস আছে। আবার এর পাশেই দেখুন এখানে মনে হচ্ছে শ্যাডো আছে। তাহলে দেখুন এই লাইট অ্যান্ড শ্যাডো, এই যে লাইট আর শ্যাডোর এই যে খেলা, ঠিক আছে? এইটাই হচ্ছে কিয়ারোস্কিউরো, ঠিক আছে? তাহলে সেই সময়কার যখন কোম্পানি পেন্টিংগুলোতে এই লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড কিয়ারোস্কিউরো এই দুটো এফেক্ট দেখা যেত, যেটা আমাদের ট্র্যাডিশনাল পেন্টিংয়ে ছিল না। এই সময়ই রাজা রবি বর্মা এসেছিলেন, ঠিক আছে? রাজা রবি বর্মা কী করেছিলেন, উনি ওয়েস্টার্ন একাডেমিকের এই যে রিয়েলিজম, যেটা আমি বলছি ওয়েস্টার্ন একাডেমি, আপনি দেখুন এইটা কি, এটা মনে হচ্ছে না যেমন প্রচণ্ড বেশি অ্যানাটমিক্যাল, এই যে ফিগারটা আপনি দেখুন এটা প্রচণ্ড বেশি অ্যানাটমিক্যাল মানে যেখানে মাংসপেশিগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। এরপরে আমরা আর্ট অ্যান্ড কালচারে আমাদের একটা পড়াবো বা খুব সম্ভবত ভিডিও আছে, ওখানে দেখবেন, বা আপনারা পড়েওছেন হয়তো, এই WBCS প্রিপারেশন নিয়ে থাকুন বা ইউপিএসসি প্রিপারেশন নিয়ে থাকুন, গ্রিক স্টাইল এবং রোমান স্টাইলের স্কাল্পচার বা আর্কিটেকচার এগুলো পড়েছেন। স্কাল্পচারের মধ্যে দেখবেন ওদের যে গডগুলোর ওরা যে মূর্তি বানিয়েছে, ঠিক আছে? ওই গডগুলোর মূর্তির দেখবেন আপনাদের প্রচণ্ড বেশি মাস্কুলার হয়, ঠিক আছে? ওই মানে অ্যানাটমিটা, মানে হিউম্যান অ্যানাটমিটাকে খুব সুন্দরভাবে দেখানো হয়, ঠিক আছে? ওটা ওদের ওইটার ক্যারেক্টারিস্টিক। তো সেটা ওই পেন্টিংয়ের মধ্যেও পাওয়া যায়। ইউরোপিয়ান পেন্টিং বা ওয়েস্টার্ন পেন্টিংগুলোর মধ্যে এই হিউম্যান ফিগারগুলো দেখবেন খুব বেশি অ্যানাটমিক্যাল, মানে মাংসপেশিগুলো খুব
একদম রিয়েলিস্টিক ওয়েতে বোঝানো, যেটাকে বলা হয় ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজম। সো সেই সময় কি হলো, রাজা রবি বর্মা এই স্টাইলটাকে মাস্টার করে ফেলেছিলেন এবং উনি অয়েল পেন্টিংটাকেও মাস্টার করে ফেলেছিলেন, ঠিক আছে। ইনফ্যাক্ট সেই সময় উনি অনেক বেশি ইন্ডিয়ান মাইথোলজির যে স্টোরিগুলো, ঠিক আছে, উর্বশীর ওনার যে পেন্টিংটা আছে সেটা খুব ফেমাস, ঠিক আছে। তো এইটা হচ্ছে যখন একটা কোর্ট সিন মহাভারতের, যখন শ্রীকৃষ্ণ কৌরবদের কোর্টে যায় যে পাণ্ডবদের হয়ে ম্যাসেঞ্জার হিসেবে যখন গিয়েছিল, সেই সময়কার একটা সিন। এখানেও দেখবেন আপনি অনেকটা ইন্ডিয়ান থিমটাকেও রেখেছেন, ঠিক আছে, ইন্ডিয়ান স্টোরি, কিন্তু বলা হচ্ছে কি ওয়েস্টার্ন স্টাইলে, ওয়েস্টার্ন স্টাইলে পেন্টিংটা করেছেন, কিন্তু থিম এখানে ইন্ডিয়ান। তো রাজা রবি বর্মার ম্যাক্সিমাম পেন্টিং এরকমই ছিল। আপনারা যদি আরও গুগল করে দেখুন, আমি তো সব পেন্টিং এখানে দেওয়ার সুযোগ পাইনি, আরও দেখবেন কিছু গ্রামের মহিলাদের ছবি উনি এঁকেছিলেন, ওইটাতে দেখবেন ওই রিয়েলিজম যেটার কথা আমি বলছি ওটা আরও ভালোভাবে বোঝা যায়। খুব ভালো অ্যানাটমিক্যাল ফেশিয়াল স্ট্রাকচারগুলো খুব রিয়েলিস্টিক, ঠিক আছে, ওই রিয়েলিজমটা এনেছিলেন। এখানেও দেখবেন আপনি ফেশিয়াল স্ট্রাকচারগুলো খুব বেশি রিয়েলিস্টিক, ঠিক আছে, একদম রিয়েলিস্টিক, এবং দেখুন বডিটা অনেকটা বেশি অ্যানাটমিক্যাল, মানে যেরকম আমাদের নর্মালি মানুষ দেখতে অ্যাকচুয়ালি লাগে সেরকমই অ্যানাটমিক্যাল, ঠিক আছে। তা এই যে অ্যানাটমিক্যাল অ্যাকুরেসি থাকতো, লিনিয়ার পার্সপেক্টিভ অ্যান্ড কিয়ারোস্ক্রু আসতো। এই যে লিনিয়ার পার্সপেক্টিভ যেটা আমি বলছি, দেখুন এইগুলো দিয়ে এইভাবে এই যে লাইনগুলো কনভার্জ করি, এগুলোতে কি হয় একটা স্পেশাল এফেক্ট। এই যে এখানে দেখুন, দেখে মনে হচ্ছে না একটা 3D এফেক্ট এসছে পেন্টিংয়ে, বুঝতে পারছেন যে একটা 3D এফেক্ট এসছে, ঠিক আছে। সো বেসিক্যালি রিচ কালার, এবং ইনফ্যাক্ট কালার প্যালেটটাও আপনি দেখুন প্রচণ্ড বেশি ভ্যারিয়েশন আছে এবং অনেক বোল্ড কালার ইউজ করেছেন, ঠিক আছে, খুব সাদামাটা রং নেই, প্রচণ্ড বোল্ড। সো হি ইউজ টু পেন্ট ইন্ডিয়ান থিমস ইন ওয়েস্টার্ন স্টাইল। আর রাজা রবি বর্মার একটা খুব ভালো অবদান হচ্ছে, উনি এই গড গডেসের যেগুলো, যে ছবিগুলো আমরা আজকে ক্যালেন্ডারে দেখতে থাকি, অনেকটাই হয়তো রাজা রবি বর্মার দ্বারা ড্র করা, ঠিক আছে। সেই ছবিগুলোকে খুব ইজিলি প্রিন্টিংয়ের থ্রু সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন, ঠিক আছে। বাট দিস স্টাইল অফ আর্টিস্ট্রি ওয়াজ হেভিলি ক্রিটিসাইজড বাই দি স্বদেশি আর্টিস্ট। স্বদেশি আর্টিস্ট মানে যারা বেঙ্গল স্কুল অফ আর্ট থেকে এলেন, যেখান থেকে বেঙ্গল স্কুল অফ আর্টের জন্ম, সেটা হচ্ছে এই ধরনের ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজমের রেজিস্ট্যান্স থেকে এসছে, ঠিক আছে। স্বদেশি আর্টিস্টরা কি মনে করতেন, এটা হচ্ছে সিম্পলি আ কপি অফ ওয়েস্ট। দে ইউজ টু ফিল দ্যাট ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজম যেটা রাজা রবি বর্মা করছেন, ইট ইজ সিম্পলি আ কপি অফ ওয়েস্ট, ঠিক আছে। আর তখন আফটার পার্টিশন, এই আফটার পার্টিশন মানে আই এম টকিং অফ দি পার্টিশন অফ বেঙ্গল 1905, ঠিক আছে। এই সময় কী হচ্ছে, একটা স্বদেশীর ফিলিংসটা খুব বেশি প্রভাবিত করেছিল, ন্যাশনালিস্টিক ফারভার তখন আমাদের ন্যাশনাল মুভমেন্টে ফ্রিডম স্ট্রাগলে চলে এসেছিলো। সেই সময় কী হলো, তখন একটা মনে হলো যে না, আমরা আমাদের আবার ইন্ডিয়ান যে ইন্ডিয়ান যে পেন্টিংয়ের স্টাইল আছে, ইন্ডিয়ান আর্টের যে স্টাইল আছে, সেটাকে রিভাইভ করবো। উই উইল নট সিম্পলি কপি দি ওয়েস্ট, ঠিক আছে, আমরা এই ওয়েস্টার্নটাকে কপি করবো না। তখন এই ধরনের পেন্টিংয়ের রেজিস্ট্যান্সে জন্ম নেয় বেঙ্গল স্কুল অফ আর্ট, ঠিক আছে। অরিজিন তাহলে কি বললাম, অরিজিন ইজ কাউন্টার টু দি কলোনিয়াল অর দি কোম্পানি আর্ট, ঠিক আছে। জন্ম কোথা থেকে, স্বদেশি মুভমেন্ট থেকে, দ্যাট ইজ স্বদেশি মানে সেলফ রিলায়েন্স। তাহলে ইন্ডিয়ান স্টাইল উইথ ন্যাশনালিস্টিক সেন্টিমেন্ট তৈরি হতে থাকলো। যে পেন্টিংগুলো আসলো তার মধ্যে যেমন হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, এটা কি একদম আপনি বলতে পারেন এপিটোম অফ ন্যাশনালিজম বলতে পারেন। ওখানে এক হাতে কাপড়, এক হাতে আপনার অন্ন, ঠিক আছে, এরকম একটা জিনিস নিয়ে এক একটা জিনিসকে সিম্বলাইজ করা হয়েছে। এবং ওটা সেই সময় ভারত মাতাটা এত ফেমাস হয়েছিল, ইট ওয়াজ কনসিডার্ড কি বলবো, যে দেশটাকে মা হিসেবে দেখা, ঠিক আছে, এই যে ন্যাশনালিস্টিক ফিলিংটা ওই পেন্টিংয়ের থ্রু এসেছে বলে বলতে পারেন আপনি, ঠিক আছে। তা ওই যে পেন্টিংয়ের স্টাইলটা আসছিল, তার ইন্সপিরেশন কী ছিল, তার ইন্সপিরেশন ছিল মুঘল আর্ট, রাজপুত পাহাড়ি স্টাইল, অজন্তা, ভট্টাচার্য, মানে যত আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিয়ান স্টাইল থেকে ছিল, সেইখান থেকেই বেঙ্গল স্কুল অফ আর্ট জন্ম নেয়। আর প্রমিনেন্ট আর্টিস্ট কারা ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রয়, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, ঠিক আছে। এনাদের ব্যাপারে আমরা পড়বো। আমি আজকের ক্লাসে আমি কোনো আর্টিস্ট নিয়ে ডিসকাশন করব না, আমার নেক্সট লেকচারটাই আমি আর্টিস্ট নিয়ে ডিসকাশন করব। আচ্ছা বন্ধুরা, বেঙ্গল স্কুল অফ আর্টে যাওয়ার আগে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আমি করে দিই।
সেটা হচ্ছে আমরা এই যে পিপিটিগুলো থাকবো এটা আমরা টেলিগ্রাম চ্যানেলেই দেবো। আগের আমরা আমাদের পুরনো অনেক ভিডিওতে আমরা এটাকে ইউটিউব চ্যানেলে ডেসক্রিপশনে দিয়েছিলাম, কিন্তু আমরা ঠিক করেছি কারণ অনেক সিরিয়াস ক্যান্ডিডেটদের যাতে হেল্প হয় তার জন্য আমরা এই পিপিটিগুলো ফ্রি অফ কস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা এই পিপিটিগুলো পাবেন। আমরা রিসেন্টলি একটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছি, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা সাবজেক্টে ডিটেলড অ্যান্ড প্রিসাইজ এবং খুব বেশি নয় মানে টু দি পয়েন্ট প্রিসাইজ নোটস বের করব। বাট নোটস উইল বি বিহাইন্ড দি পেওয়াল। এবার এটা আমি জানি খুব বোল্ড স্টেপ, এত অল্প সাবস্ক্রাইবার বেস, তা সত্ত্বেও পেওয়ালের মধ্যে নোটস কেন রাখছি, এটার দুটো রিজন রয়েছে। ফার্স্ট রিজনস হচ্ছে কোয়ালিটি নোটস বানাতে গেলে আমাদেরকে কিছু সাবস্ক্রিপশন অথেন্টিক সোর্সেস, গভর্নমেন্ট সাইটস বলুন, বিভিন্ন ডিজিটাল লাইব্রেরিজ বলুন, তাদের সাবস্ক্রিপশন আমাদের নিতে হচ্ছে, কিছু বুকসও কিনতে হচ্ছে, সেটা একটা রয়েছে। যদিও সেটা টোটালি সেটাই যে রিজন তা নয়, তাছাড়াও আর একটা রিজন হচ্ছে আমরা চাইছি সিরিয়াস ক্যান্ডিডেটদের হাতেই এটা যাক। ঠিক আছে, এটা একটা ফিল্টার মেকানিজম বলতে পারেন। হ্যাঁ, ডেফিনেটলি আমরা তার ভ্যালুটা খুবই এতটাই কম রাখবো, জিও রিচার্জের থেকেও কম হবে, এটুকু আমি আপনাকে প্রমিস করতে পারি যে আপনার নোটসের জন্য যা টাকা লাগবে দ্যাট উইল বি লেস দ্যান ইউর জিও রিচার্জ। ঠিক আছে, তো আমাদের উদ্দেশ্য এটাই যে আননেসেসারি স্টুডেন্টরা যাতে না পায়, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই পাক। আমার বর্তমানে 289 সাবস্ক্রাইবার আছে, সেই 289 সাবস্ক্রাইবারের মধ্যে যদি একজন ক্যান্ডিডেটও সিরিয়াস হয়, সেই পাক, সেই পড়ুক, সেই ভালোভাবে এক্সামটা ক্লিয়ার করুক। শুধু যদি আমাদের নোটস নিয়ে আপনার উপকার হয়, কমেন্টে এসে লিখে দেবেন যে আপনাদের নোটস নিয়ে উপকার হয়েছে। এবার সেটা আমরা তখনই করব যদি আপনাদের ভালো রেসপন্স পাই। অ্যাটলিস্ট কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের এটা নিয়ে কী ওপিনিয়ন আছে আপনারা, কারণ এটা নিয়ে আমরা মোটামুটি ভাবছি যে কাজ স্টার্ট করব। তো আপনারা যদি মোটিভেট করেন তাহলে আমাদের উৎসাহ থাকবে এবং আমরা এটা নিয়ে এগোবো। আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি আপনাদের এরকম রিকোয়ারমেন্ট থেকে থাকে। এবার সেটাকে কিভাবে দেবো, আপনারা কিভাবে নেবেন, সেই মেকানিজমটা যদি নোটসগুলো ডেভেলপ হয়ে যাওয়ার স্টেজের পরে আমরা জানিয়ে দেবো। বেল আইকনটা টিপে রাখবেন, যা নোটিফিকেশান যাবে পেয়ে যাবেন। আর টেলিগ্রাম চ্যানেলটা যদি জয়েন করে থাকেন, ওখানে ফিউচার আপডেটস আপনারা ডেফিনেটলি পেয়ে যাবেন। ওকে, তাহলে আবার ক্লাসে ফেরা যাক। তো বেঙ্গল স্কুল অফ আর্ট কীভাবে জন্ম নিল আমি বোঝাতে পারলাম আশা করি। আমি পুরোটা সামারি করে দিই। কলোনিয়াল আর্ট কীভাবে এলো, যে ব্রিটিশরা যখন রুলার হয়ে গেল, মার্চেন্ট থেকে রুলারে যেই ট্রানজিশন করলো, তখন নিজেদের ডকুমেন্টেশন এবং ক্রিয়েটিভ এক্সপ্লোরেশনের জন্য ওরা নেটিভ আর্টিস্টদেরকে হায়ার করা শুরু করলো। এই নেটিভ আর্টিস্টদের আগের পেট্রন কারা ছিলেন? রাজা মহারাজারা ছিলেন। যখন তাদের পেট্রন রাজা মহারাজারা ছিলেন, সেই সময় তারা তাদের পেট্রন যেমন চাইতেন সেই হিসাবে আর্ট করতেন, মানে ইন্ডিয়ান ফ্লেভার, ইন্ডিয়ান ওয়েতে তারা পেন্টিংগুলো করতেন। পরে কী হলো, পরে যখন ইংলিশ মাস্টারদের জন্য তারা কী করলেন, সেই হিসাবে ড্রয়িং, সেই হিসাবে পেন্টিং শুরু করলেন এবং তাতে ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজমটা আস্তে আস্তে ঢুকতে শুরু করলো। আর এই ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজমটাকে পারফেক্ট কে করলেন? পারফেক্ট করলেন রাজা রবিবর্মা। ঠিক আছে, উনি কোথা থেকে ছিলেন? উনি ছিলেন ট্রাভেনগড় থেকে। ঠিক আছে, মানে বর্তমানে কেরল বলতে পারে। তো ট্রাভেনগড়ের কোর্টে উনি ছিলেন। তো উনি ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজমটাকে পারফেকশনে নিয়ে আসলেন এবং অয়েল পেন্টিংয়ের আর্টটাকে মাস্টার করলেন। তো ওনারটাকে স্বদেশি আর্টিস্টরা কি বলে মনে করতো? ওনার আর্টটাকে স্বদেশি আর্টিস্টরা মনে করতো যে ইট ইজ অ্যান কপি অফ দি এক্স্যাক্ট কপি অফ দি ওয়েস্ট। তাই জন্য কী হলো, আফটার পার্টিশন অফ বেঙ্গল 1905-এ বেঙ্গল পার্টিশনের পরে স্বদেশি মুভমেন্ট যেভাবে বাড়তে থাকলো, তখন আর্টের মধ্যে ইন্ডিয়াননেস আর ইন্ডিয়ান স্টাইলটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হলো এবং ওয়েস্টার্ন রিয়েলিজম, ওয়েস্টার্ন টেকনিক্সটাকে অপোজ করা শুরু হলো। ঠিক আছে, তার থেকে জন্ম নেয় বেঙ্গল স্কুল অফ আর্ট। আর এর প্রমিনেন্ট অ্যান্ড মোস্ট প্রমিনেন্ট আর্টিস্ট কে ছিলেন? অবনীন্দ্রনাথ টেগোর। ঠিক আছে, যার ব্যাপারে আমরা নেক্সট লেকচারে পড়ব। আচ্ছা, তাহলে আমাদের বেঙ্গল স্কুল অফ আর্টের কী কী মেন কি ফিচার্স রয়েছে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, রিজেকশন অফ দি ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজম। ওয়েস্টার্ন স্টাইলটাকে একেবারে রিজেক্ট করা হবে। পেন্টিংয়ে কী থাকবে? ইন্ডিয়ান অ্যাস্থেটিক্স থাকবে আর ইন্ডিয়ান আইকনোগ্রাফিটাকে ইনকর্পোরেট করা হবে। ঠিক আছে, যেমন হচ্ছে মাইথোলজিক্যাল সিনের একটা পেন্টিং হতে পারে। আইকনোগ্রাফি বলতে যেমন ভারত মাতার যে পেন্টিংটা অবনীন্দ্রনাথ টেগোর এঁকেছিলেন, দ্যাট ইজ অ্যান ইন্ডিয়ান আইকনোগ্রাফি। ঠিক আছে, এর
একটা ইম্পর্টেন্ট ফিচার কী ছিল, বোল্ড লাইনস অ্যান্ড সাবডিউড কালার। যেমন হচ্ছে আপনি যদি যামিনী রায়ের ছবিগুলো দেখবেন, ওখানে দেখবেন একটা ব্ল্যাক বোল্ড লাইন দিয়ে টানা থাকবে, চোখগুলো এরকম বোল্ড লাইন দিয়ে এরকম ওই পটল চেরা চোখ যেটাকে আমরা বলি না, সেরকম স্টাইলে এরকম বোল্ডভাবে ডিসক্রাইব করা থাকবে। আর কালারটা কী থাকবে, আমি যেটা বললাম সাবডিউট কালার থাকবে। রবি বর্মার কালারটা কীরকম ছিল, ওয়েস্টার্ন স্টাইলে কালার কীরকম ছিল, সেখানে বোল্ড কালার হতো, বিভিন্ন রকমের রং চঙে প্যালেট। কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টাইলে কী হবে, অনেকটা বেশি সাদামাটা, দুটো তিনটে এরকম কালারে হবে, কখনো কখনো অনেকটা মোনোক্রোম্যাটিকের মতো, ঠিক মোনোক্রোম নয়, মোনোক্রোম মানে সিঙ্গেল কালার, ওরকমও নয়, বাট আর সাবডিউট প্যালেট, ঠিক আছে, খুব বেশি ভেরিয়েশন থাকবে না। নেক্সট, অয়েল পেন্টিংয়ের জায়গায় কী ইউজ করা হতে থাকলো, ওয়াটার কালার ইউজ করা হতে হলো। প্যান এশিয়ানিজম আসলো, এটা আমি একটু পরে ডিসক্রাইব করবো হোয়াট ইজ প্যান এশিয়ানিজম। এখন আপনি ধরেন এটা একটা ফিচার, ঠিক আছে, এটা কি আমি আসছি পরে। ওয়াশ টেকনিক আসতে লাগলো, ঠিক আছে, ওয়াশ টেকনিক ইউজ করা গেলে, ওয়াশ টেকনিকটাও আমি একটু পরে আপনাকে ডিটেলে বোঝাবো যে হোয়াট ইজ ওয়াশ টেকনিক। নেক্সট ইজ ন্যাশনালিজম অ্যান্ড কালচারাল আইডেন্টিটি আবার ফুটে আসতে লাগলো, ঠিক আছে। আচ্ছা, যখন এই বেঙ্গল স্কুল অফ আর্ট ডেভেলপ করছে, তখন কি সমস্ত ইন্ডিয়ানরা কি এই বেঙ্গল স্কুল অফ আর্টের ফেভারে ছিলেন? আর সমস্ত ইংরেজরাই কি এই বেঙ্গল স্কুল অফ আর্টের এগেনস্টে ছিলেন? এই কোশ্চেনটা করা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কোশ্চেনটা আমি এই জন্য করছি কারণ ওয়াজ দিস স্টাইল অফ পেন্টিং আর এটা কি রেশিয়াল বা এথনিকই ছিল, ঠিক আছে, শুধুমাত্র ব্রিটিশ বিরোধী এরকমই ছিল, তার মানে সমস্ত ইন্ডিয়ানরাই কি এটাকে সাপোর্ট করেছেন? না। এখানে তখন যেমন আমাদের এডুকেশন পলিসি নিয়ে দু রকমের ভাগ হয়েছে, একটা অ্যাংলিসিস্ট ভিউ, একটা ওরিয়েন্টালিস্ট ভিউ। এই দুটো যেরকম ভিউ আছে আমাদের এডুকেশন পলিসিটাকে যখন আমরা পড়বো, আমি বোঝাবো ভালো করে আপনাদের যে কীভাবে এডুকেশন পলিসির মধ্যেও এই দুটো ডিভাইড হয়ে গেল। অ্যাংলিসিস্ট মানে যারা ইংলিশ মিডিয়ামে এডুকেশন দেওয়াটাকে অ্যাডভোকেট করতেন, আরেকটা দল ছিল যারা ভার্নাকুলার মানে মাতৃভাষাতে দেওয়ার কথা বলতেন, তাদেরকে ওরিয়েন্টালিস্ট বলা হতো। আর আরেক গ্রুপ যারা ইংলিশ অ্যাডভোকেট করতেন তাদেরকে অ্যাংলিসিস্ট বলা হতো। পেন্টিংয়েও ঠিক ওই রকম, যারা ওয়েস্টার্ন স্টাইলটাকে বা ইউরোপিয়ান মডার্নিজমকে অ্যাকসেপ্ট করার কথা বলতেন তাদেরকে অ্যাংলিসিস্ট বলা হতো। আর যারা বলতেন না, নেটিভ আর্টটাকে ফিরিয়ে আনতে হবে, রিভাইভাল অফ নেটিভ আর্টের যারা অ্যাডভোকেটার ছিলেন তাদেরকে বলা হতো ওরিয়েন্টালিস্ট, ঠিক আছে। তাহলে অ্যাগনিসিসদের আইডিয়া কী ছিল, ইউরোপিয়ান মডার্নিজমটাকে ভালো বলতো। দে ক্রিটিসাইজ দি বেঙ্গল স্কুল বিকজ দে থট ইট ওয়াজ রিগ্রেসিভ। এরা মনে করতো যে উই আর গোয়িং টুয়ার্ডস আওয়ার পাস্ট, ঠিক আছে, এটা মনে করতেন। তার মধ্যে একজন প্রমিনেন্ট যে ক্রিটিক ছিলেন তিনি ছিলেন বিনয় সরকার, ঠিক আছে, এটা মনে রাখবেন, অ্যান্সার রাইটিংয়ে আপনাদের হেল্প হবে। ওরিয়েন্টালিস্টরা কী বলতো, ওরিয়েন্টালিস্ট অ্যাডভোকেটেড রিটার্ন অর রিভাইভালিজম অফ নেটিভ আর্ট, ইন্ডিয়ান থিমস থাকবে, ঠিক আছে। পরে এর মধ্যে একজন ইম্পর্টেন্ট ওয়েস্টার্ন মানুষ ছিলেন, একজন ইংরেজ ছিলেন, তিনি হচ্ছে ইবি হ্যাভেল। এনার ব্যাপারে আমি শর্টে বলবো আগামী দিনে, ঠিক আছে। ইভি হ্যাভেল ইনি হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অনেক কোঅপারেট করেছিলেন এবং এই যে ইন্ডিয়ান আর্টটাকে আবার ফিরিয়ে আনার কথা বলেছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীকালে অমৃতা শেরগিল, অমৃতা শেরগিল কী করেন, অমৃতা শেরগিল পরবর্তীকালে এই ইউরোপিয়ান স্টাইল এবং আপনার হচ্ছে ইন্ডিয়ান স্টাইলটাকে কম্বাইন করে অনেক ড্রয়িং করেছিলেন, ঠিক আছে। মডার্ন স্টাইল ডিপিক্টেড ইন্ডিয়ান থিমস, ঠিক আছে, দুটোকে কম্বিনেশন করতে পেরেছিলেন। আচ্ছা, এবার আসি আমি যেটা বলছিলাম যে হোয়াট ইজ প্যান এশিয়ানিজম। প্যান এশিয়ানিজম কি, 1905-এ যখন পার্টিশন অফ বেঙ্গল হয় তখন হচ্ছে স্বদেশীর ইনফ্লুয়েন্স হয়, যেটা বলছি বারবার। সেই সময় একজন ইন্ডিয়ান আর্টিস্ট ছিলেন যার নাম ছিল আনন্দ কুমারাস্বামী, ঠিক আছে। আনন্দ কুমারাস্বামী কী করলেন, স্বদেশি আইডিয়াগুলোকে পেন্টিংয়ের থ্রু প্রোপাগেট করতে থাকলেন এবং তখন অনেক জাপানিজ ন্যাশনালিস্টের সঙ্গে তিনি কোলাবোরেট করেছিলেন। তার মধ্যে একজনের নাম হচ্ছে কাকুজো ওকাকুরা। এই কাকুজো ওকাকুরার সাথে রবীন্দ্রনাথ ঠাকুরেরও খুব ভালো বন্ধুত্ব ছিল। এবার তো রবীন্দ্রনাথের সঙ্গে ভালো বন্ধুত্ব থাকার সুবাদে উনি শান্তিনিকেতনে যান, ঠিক আছে। শান্তিনিকেতনে যান, ওনার সঙ্গে আরও দুটো জাপানিজ আর্টিস্ট ছিলেন। তো ওনারা শান্তিনিকেতনের আর্টিস্টদেরকে জাপানে যে টেকনিক সেই সময় চলতো সেই টেকনিকটা শিখিয়েছিলেন। তো এই
কাকু ওকাকুরা কী ছিলেন, ওকাকুরা একটা আইডিয়া দিয়েছিলেন, সেটা হচ্ছে প্যান এশিয়ানিস্ট আইডিয়া। ঠিক আছে, প্যান এশিয়ানিস্ট মানে যে এশিয়াতে যত রকমের টেকনিকগুলো হয় সেইগুলোকে আমরা সবাই মিলে করব। মানে এশিয়ার পুরো একটা, মানে আপনি বলতে পারেন যেমন ওয়েস্টে ইউরোপিয়ানরা কী হলো, ইউরোপিয়ানরা নিজেদের এরকম ইংল্যান্ড ফ্রেঞ্চ এরকম না, ওদের স্টাইলটাকে নিয়ে একটা আলাদা গর্ববোধ ছিল, রেশিয়াল একটা রেশিয়াল সুপিরিয়রিটি ছিল ওদের নিজেদের স্টাইলটাকে নিয়ে। ঠিক আছে, তেমনি একটা করার চেষ্টা করেছিলেন, একটা প্যান এশিয়ানিজমে ওই রকম একটা আইডিয়া আনার চেষ্টা হয়েছিল, যে বিভিন্ন এশিয়ার যত যত ভালো টেকনিকগুলো আছে সেটা আমরা সবাই ইউজ করবো, একে অপরের থেকে শিখবো, একটা কম্বাইন্ড একটা স্টাইল অফ পেন্টিং বেরোবে, এরকম একটা আইডিয়া ছিল। সেটাই হচ্ছে আপনার প্যান এশিয়ানিজম। ঠিক আছে, তো প্রোপোনেন্টকে কাকুজো ওকাকুরা, আর কোথায় করেছিলেন সেটা হচ্ছে শান্তিনিকেতনে। ঠিক আছে, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে আছে। এবং ওখানে জাপানিজ আর্টিস্টরা কী করে, ইন্ডিয়ান আর্টিস্টদেরকে ওয়াশ টেকনিক শেখায়। ঠিক আছে, এটাকে কি বলা হয়, ইট উইল বি অ্যান অল্টারনেটিভ টু অয়েল পেন্টিং। এখানে কি করা হয়, ইউজ অফ ওয়াটার কালার। এবং আমি একটু পরে আপনাকে ইমেজ দেখিয়ে বোঝাবো যে এইখানে এই ব্রাশ ওয়াটার কালার দিয়ে, যেমন ওয়েস্টার্ন স্টাইলে কী ছিল, লাইটের এক কোথাও টোনাল ভেরিয়েশন ছিল, কোথাও লাইট কোথাও শ্যাডো, এই করে করে ওরা একটা জিনিসটাকে ফুটিয়ে তুলতো। তেমনি ওয়াশ টেকনিকে কী হয়, ওয়াশ টেকনিকে ব্রাশের কাজটা খুব ইম্পর্টেন্ট, খুব মাস্টার আর্টিস্ট না হলে এই পেন্টিংটাকে রপ্ত করা অতটা সোজা নয়। ঠিক আছে, বহুদিনের প্র্যাকটিস লাগে। বিভিন্ন ব্রাশের টোনের ওপরে ডিপেন্ড করে বিভিন্ন ইমোশন, থিমস এগুলো বোঝানো হয়। ঠিক আছে, আচ্ছা এইটা দেখুন, এই যে এইটা দেখুন, এটা হচ্ছে এক্সাম্পল অফ জাপানিজ ওয়াশ টেকনিক। দিস ইজ ওয়াশ টেকনিক। আপনি দেখুন, এই যে দেখুন, সব ব্রাশের স্ট্রোকে করেছে, কিন্তু সেম কালার। এটা দেখুন, এটা মোনোক্রোম, কোনো কালার বা টোনাল ভেরিয়েশন নেই, ইট ইজ আ মোনোক্রোম, কিন্তু তাও দেখুন কতটা বিউটিফুল। এইখানে দেখুন আলাদা একটা মানে এই যে কালার বেশি কম ব্রাশ ইউজ করে। ঠিক আছে, এই যে ওয়াটারের এই যে রিফ্লেকশনের যে জিনিসগুলো এনেছে, এগুলো পুরোটাই আপনার ব্রাশের কাজের উপরে এনেছে। ঠিক আছে, তো এখানে ব্রাশের কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশা করি ওয়াশ টেকনিক বোঝাতে পারলাম, আর দেখেই বুঝতে পারছেন যে এটা ওয়াটার কালারই ইউজ করা হয়েছে। ঠিক আছে, ওয়াটার কালার ইউজ করেছে এবং পুরোটাই ব্রাশের ওপরে এটাকে ডিপেন্ড করে, মানে যত মাস্টার হবে সে ব্রাশ চালাতে তার পেন্টিং তত সুন্দর হবে। আর এটার জন্য ইয়ার্স অফ প্র্যাকটিস লাগে। ঠিক আছে, আশা করি ওয়াশ টেকনিকটা বোঝাতে পারলাম। আচ্ছা, নেক্সট 1922-তে একটা এক্সিবিশন হয়। এক্সিবিশনটার নাম হচ্ছে বাহস আর্টিস্টরা আসেন, মানে জার্মানি থেকে এসেছিলেন বাহস আর্টিস্টরা। তাদের মধ্যে ইম্পর্টেন্ট নাম হচ্ছে পল ক্লি অ্যান্ড ক্যান্ডেন্সকি। ঠিক আছে, এরা কী করলেন, একটা অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিংয়ের আইডিয়া আনলেন। ঠিক আছে, এই অ্যাবস্ট্র্যাক্ট পেন্টিংয়ের আইডিয়াতে সবচেয়ে বেশি ইন্সপায়ার্ড হয়েছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ঠাকুর কী করলেন, এটা থেকে কিউবিজম, জিওমেট্রিক শেপ দিয়ে, বিভিন্ন জিওমেট্রিক প্যাটার্ন দিয়ে পেন্টিং করার উনি একটা স্টাইল এনেছিলেন। ঠিক আছে, সেটা বলতে পারেন আপনি এই অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের আইডিয়াটা এসেছিলো এই বাহস আর্টিস্টদের এক্সিবিশনের থেকে। আচ্ছা, এই যে প্যান এশিয়ানিজমের যে এক্সাম্পলটা বলছি, যে আইডিয়াটা বলছি, এই প্যান এশিয়ানিজমের একটা আপনি অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা দেখতে পারবেন, একটা পেন্টিং হচ্ছে, সেটা হচ্ছে অ্যারাবিয়ান নাইট বলে ওনার একটা সিরিজ আছে। ঠিক আছে, ওই অ্যারাবিয়ান নাইট সিরিজটা কি, একটা অ্যারবের লোককথা নিয়ে একজন ইন্ডিয়ান আর্টিস্ট পেন্টিং করছে ইন্ডিয়ান স্টাইল ইনফিউজ করে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন আপনি প্যান এশিয়ানিজমের আইডিয়াটা কীভাবে খেলছে, কীভাবে আইডিয়াটা এসছে, মানে কি ম্যানিফেস্ট হচ্ছে, যে একটা অ্যারবের একটা লোক কথা, ফোক টেল, অ্যারাবিয়ান নাইটস, সেইটার উপর একজন ইন্ডিয়ান আর্টিস্ট অবনীন্দ্রনাথ ঠাকুর পেন্টিং করছে ইউজিং জাপানিজ ওয়াশ টেকনিক। অ্যান্ড যে ইমেজারি আনছেন উনি, ইমেজারিগুলোর মধ্যে ইন্ডিয়ান থিম থাকছে। ঠিক আছে, বা ইন্ডিয়ান ফিচার্স থাকছে। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, তো এখানে বেঙ্গল স্কুল অফ আর্টের সঙ্গে শান্তিনিকেতনটা সিনোনিমাস হয়েছে। ঠিক আছে, যদি আমি এখানে বলে রাখি, বেঙ্গল স্কুল অফ আর্ট মানে কিন্তু এটা যে শুধুমাত্র বেঙ্গলের তখনকার অবিভক্ত বাংলাতেই সীমিত ছিল এরকম নয়, এটা কিন্তু গোটা দেশব্যাপী চলে গেছিলো। এর অরিজিনটা আমাদের শান্তিনিকেতনের কলা ভবনে বলে আমরা এটাকে বলি বেঙ্গল স্কুল অফ আর্ট, কিন্তু এখান থেকে
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আর্টিস্টরা আসতো শান্তিনিকেতনে শিক্ষা গ্রহণ করতে, এবং তারা নিজের নিজের স্থানে যখন চলে যায়, নিজের নিজের রাজ্যে যখন চলে যায়, তখন কী করলো, তারা এই আইডিয়াটাকে সেখানেও প্রোপাগেট করেছে। ঠিক আছে? তো এটা কিন্তু শুধুমাত্র বেঙ্গলে সীমিত ছিল এরকম ধারণা রাখবেন না, সারা দেশেই ছড়িয়েছিল। আর যে আর্টিস্টরা শান্তিনিকেতনে শিখতে আসতেন তারাই এটাকে পরবর্তীকালে ছড়িয়েছিলেন। ঠিক আছে? শান্তিনিকেতনের রোল কি? শান্তিনিকেতনে ইম্পর্টেন্ট যে মানুষরা ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এবং নন্দলাল বোস ছিলেন। ঠিক আছে? ইন্সপিরেশন কোথা থেকে ড্র করেছিল? ইন্সপিরেশন ফ্রম লোকাল ফোক ট্রেডিশনস। ঠিক আছে? যেমন নন্দলাল বসু যখন হরিপুরা পোস্টার বানিয়েছিলেন গান্ধীজির রিকোয়েস্টে, ওনাকে হরিপুরাতে সেশন, যেটা 1937 হয় হরিপুরা সেশন, সেই সেশনে কিছু পোস্টার বানাতে হয়েছিল। তার মধ্যে আহ, একটা খুব ফেমাস হচ্ছে টিলার অফ দি সয়েল বলে। আমি যখন নন্দলাল বসু পড়াবো তখন ওনার এই ছবিগুলো দেখাবো আপনাদের। টিলার অফ দি সয়েল বলে একটা ছবি ছিল, সেটা খুব ফেমাস হয়েছিল। আর এই হরিপুরা পোস্টারগুলোতে বেসিক্যালি কী করতে চেয়েছিলেন উনি? ইনক্লুডেড দি গান্ধিয়ান সোশ্যালিজম। গান্ধিয়ান সোশ্যালিজমের যে ভিশন ছিল, যে লাস্ট ম্যানটাকেও নিয়ে চলবো, সমস্ত স্ট্র্যাটার মানুষদেরকে নিয়ে চলবো, সেই ভিশনটাকে এনেছিলেন। গান্ধীজি একটা ন্যাশনাল মুভমেন্ট, একটা বড় কন্ট্রিবিউশন আছে। গান্ধীজি বিকেম আ ভেরি পপুলার মাস লিডার। উনি একদম লোয়েস্ট স্ট্র্যাটার যে লোক রয়েছে তাদেরকেও কী করেছিলেন, ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে যুক্ত করতে পেরেছিলেন। ঠিক আছে? তার আগে ন্যাশনাল মুভমেন্ট কী ছিল? ন্যাশনাল মুভমেন্ট ওয়াজ অ্যান এলিটিস্ট অ্যাফেয়ার। ঠিক আছে? কিন্তু গান্ধীজি কী করলেন? বেসিক্যালি উনি স্বদেশি টেনেটগুলোকেই নিয়েছিলেন, কিন্তু স্বদেশি টেনেটগুলোকে নিয়ে মাস লেভেলে এমনভাবে নিয়ে যেতে পেরেছিলেন যাতে সাধারণ লোকও ওনার সাথে যুক্ত হয়েছিল। ঠিক আছে? তো গান্ধীজির এই ভিশনটা ছিল যে ন্যাশনালিজমের মুভমেন্টটা যখন হবে তখন নিচ থেকে, মানে সাধারণ মানুষও পার্টিসিপেট করবে, আর সাধারণ মানুষেরও যে নেশন বিল্ডিংয়ে একটা কন্ট্রিবিউশন থাকতে পারে, এই আইডিয়াটা বলতে পারেন আপনি গান্ধিয়ান সোশ্যালিজম। আর নন্দলাল বসু এইটাকে তার চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। একজন আহ, জমিতে নাঙল চালাচ্ছে সেই ছবি, ঠিক আছে, কেউ ছোটোখাটো কাজ করছে, পটারি করছে সেই ছবি, এইগুলোতে কী হয়েছিল, সাধারণ মানুষ তখনকার এই ধরনের পেশা যারা আহ, জীবিকা যাদের এইভাবে চলছে, তারাও এই মুভমেন্টের সাথে যুক্ত হতে পেরেছিল। ঠিক আছে? এই জন্যই বেঙ্গল স্কুল অফ আর্টের এত বড় ভূমিকা ন্যাশনালিজমে। ঠিক আছে? তাহলে শান্তিনিকেতনের কলাভবনে দিস ওয়াজ দ্য সেন্টার ফর দি ন্যাশনাল আর্টিস্ট। ঠিক আছে? যেমন অনেক জায়গা থেকে আর্টিস্ট এসেছিলেন, যেমন হচ্ছে কে ভেঙ্কটাপ্পা, যামিনী রায়। ঠিক আছে? এরা কী করেছিলেন? ওয়েস্টার্ন স্টাইলটাকে রিজেক্ট করেন এবং ইন্ডিয়ান স্টাইলটাকে অ্যাডপ্ট করেন। আচ্ছা, এটা দেখুন, এই এই ফেমাস পেন্টিংটার নাম হচ্ছে দি পাসিং অফ শাহজাহান। দিস ইজ দি পাসিং অফ শাহজাহান। এইখানে দেখুন কালারের খুব বেশি ভেরিয়েশন নেই এইখানে। তো এই পেন্টিংটাতে তাও একটু আমি বলবো যে নর্মাল ইন্ডিয়ান যেটা হয় তার থেকে একটু কালার আছে। এখানেও দেখুন 3D এফেক্ট নেই। ঠিক আছে? এটা অনেকটা 2Dর মতোই। ঠিক আছে? অবজেক্টগুলো দেখুন এখানে 2 ডাইমেনশনাল আছে। ঠিক আছে? বা অ্যানাটমিক্যাল অ্যাকুরেসি অত বেশি নেই। এই যে যেটা আমি বলতে চাইছিলাম, দেখুন এই যে চোখের দেখুন রিয়েলিজম নেই, যে এরকম এই টানা টানা একটা ইমোশন যেভাবে আমরা এক্সপ্রেস করতে পছন্দ করি, সেই জিনিসটা এই পেন্টিংয়ের মধ্যে আপনি দেখতে পারেন। আমাদের পুরোনো যে অজান্তার পেন্টিংগুলো যদি আপনি দেখেন সেটা। আচ্ছা, এটা জ্যামিনী রয়ের পেন্টিং। ঠিক আছে? এইখানে দেখুন এই যে আমি যেটা বলছিলাম, এই যে ইম্যাজিনেশনটা, ঠিক আছে, এই যে একটা ইম্যাজিনেটিভ সিম্বলিক জিনিস, এইটা আপনি ওয়েস্টার্ন পেন্টিংয়ে পাবেন না। এই যে চোখগুলো দেখুন, এগুলো কি? এগুলো ইম্যাজিনারি। ঠিক আছে? এই যে ইম্যাজিনেশন, ঠিক আছে, এখানে মা মনসার ছবি আপনি বুঝতে পারছেন। এই যে ইম্যাজিনেশন, এই জিনিসগুলো আপনি কখনোই আপনি ইয়েতে পাবেন না, মানে ওয়েস্টার্ন রিয়েলিজমের থিমের মধ্যে এগুলো আসবেই না। ঠিক আছে? আর এই যে দেখুন, এই যে বোল্ড লাইন দিয়ে আমি বলছি না, একটা মোটা লাইন দিয়ে কী হবে, সেপারেশন দেবে। আর কালার দেখুন কত কম কালার ইউজ হয়েছে, আর একদম সাবডিউট প্যালেট, এমন না যে খুব ভাইব্রেন্ট আর একদম চোখে ধাঁধা লেগে যাবে সেরকম কালার নয়। ঠিক আছে? এগুলোই হচ্ছে বেঙ্গল স্কুল অফ আর্টের ফিচার্স, কি ফিচার্স। আচ্ছা, এর এবার কিছু ক্রিটিসিজমও আছে। অ্যান্সার রাইটিংয়ের জন্য আপনাদের এই ক্রিটিসিজমগুলো মনে রাখতে হবে। প্রথম ক্রিটিসিজম কি? ইট ওয়াজ আইডিয়ালাইজেশন অফ দি পাস্ট। ঠিক আছে? এবার স্বাভাবিক যারা অ্যাংলিসিস তারা এটাকে এইভাবে ক্রিটিসাইজ করতো যে এটা হচ্ছে পাস্টের সঙ্গে রিগ্রেসিভ, এটা পাস্টের দিকে বেশি যাচ্ছে, ফিউচারের দিকে যাচ্ছে না, মডার্ন স্টাইলকে অ্যাডাপ্ট করতে দিচ্ছে না। আরেকটা বলা হয়েছিল যে এটা এটা লিমিটেড রিচ আছে, যদিও আমি এটার সঙ্গে সহমত নই।
কারণ এটা অনেকটা বেশি রিচ বেশি ছিল, কারণ সাধারণ মানুষের সঙ্গে অনেকটা বেশি কানেক্ট করতে পারছিল। তো যাই হোক, ক্রিটিক্সরা এটাকে বলতেন যে এটা লিমিটেড রিচ ছিল, ওই যারা আর্টিস্ট যারা নিজেদের মধ্যে রয়েছে, ওই কমিউনিটির মধ্যেই রয়েছে, বেশি ছড়ায়নি। আচ্ছা, এর অথেন্টিসিটি নিয়ে অনেকে মনে করতেন এটা তো মিক্সচার অফ ডিফারেন্ট স্টাইল। ফর এক্সাম্পল প্যান এশিয়ানিজমের কী হলো, যে জাপানিজের আপনি টেকনিক অ্যাডাপ্ট করছেন, অ্যারাবিয়া থেকে আপনি স্টোরি অ্যাডাপ্ট করছেন, তাহলে এখানে অথেন্টিসিটির অভাব হলো, নিজের ইউনিক বেরোচ্ছে না, ঠিক আছে। কিন্তু যারা এই স্কুলের আর্টিস্ট ছিলেন তাদের কথা ছিল যে আমরা এই স্টাইল, পুরনো এই স্টাইলগুলোকেই আবার মেইন স্ট্রিমে ফিরিয়ে আনছি, ঠিক আছে। মানে এটা হচ্ছে রিজনাল ডাইভার্সিটি ছিল না, এটা এটা বলার চেষ্টা করা হয়। এর আরেকটা ক্রিটিসিজম আছে যে রিজনাল ডাইভার্সিটি ছিল না, মানে একটা এবার অ্যাজ দ্য নেম সাজেস্ট মেনলি তো বেঙ্গলেই এটা ফোকাস ছিল, বেঙ্গলেই এই ছিল, বাকি দেশের অন্যান্য প্রান্তে থাকলেও মেইন এপিসেন্টার এর বেঙ্গলই ছিল, ঠিক আছে। মেইন এপিসেন্টার বেঙ্গল হওয়ার জন্য এই ক্রিটিসিজমটাও আসে যে ইট ল্যাকড দি রিজিনাল ভেরিয়েশন, ঠিক আছে, অর রিজিনাল ট্র্যাডিশন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ক্লাসটাকে আমি এখানেই শেষ করি। আবার পুনরায় আপনাদের বলে দিচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আপনারা প্রথমবার দেখে থাকেন, আর আপনাদের কোনো ফ্রেন্ডস তারাও যদি WBCS এর প্রিপারেশন নিচ্ছেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাজেস্ট করতে বলুন। আর যদি কেউ WBCS 2025 নিয়ে এখনও ভাবছেন যে কী করব, কোথা থেকে আমি নোটসপত্র জোগাড় করবো, কীভাবে না হবে, আমি নিশ্চিন্তে বলতে পারি আমাদের চ্যানেল ফলো করুন। আমরা এটাকে মিশন করে নিয়েছি আমাদের চ্যানেলের, যে আমরা 2025-এর BCS-এর নিউ প্যাটার্ন অনুযায়ী সমস্ত নোটস প্রোভাইড করব, সমস্ত ক্লাসেস আমরা প্রোভাইড করব। অ্যান্ড আই এম প্রমিসিং ইউ যে এরপর থেকে আমাদের ক্লাসেসগুলো একটা সার্টেন ইন্টারভালে হবে, একটা রেগুলারিটি এর মধ্যে থাকবে, আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা টিউন ইন করতে পারবেন। এই দিনে আমি লেকচারগুলো দেখে নেব, নোটসগুলো আপনি পিপিটিগুলো আপনি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন, ঠিক আছে, পড়াশোনা করতে পারেন। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ। লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব।